একই সাথে রয়েছি দুজন, একই ডোরে। এই পিচ্চি, তোর নিচের গেট খোলা, জয় বাংলা দেখা যাচ্ছে। নিচে হাত দিয়ে দেখি না, কিছু খোলা নেই। পাশে চেয়ে দেখি তারা হাসছে। তারা বলতে বাইকের উপর বসে আছে কয়েকজন ছেলে না মেয়ে তা ঠিক বুঝতে পারছি না, কারণ তারা ছেলেদের মতো শার্ট প্যান্ট পরা, আবার মেয়েদের মতো লম্বা চুল। এখন ছেলে না মেয়ে তার বোঝা যাচ্ছে না, সম্ভবত তারা ছেলে, কারণ আজকাল তো ছেলেরা আবার মেয়েদের মতো লম্বা চুল রাখে। তাই আর দেরি না করে তাদের সামনে গেলাম। এখনো তারা হেসে চলেছে, তার মানে আমাকে টিস করলো। আজ আমার ভার্সিটির প্রথম দিন, অনেক মেয়ে বন্ধু তো নিশ্চয় পাবো। আমি একাই আজকে ভার্সিটি আসছি, আর সেই জন্য বোধ হয় আমার মতো জুনিয়র সাথে সিনিয়ররা র্যাগিং করছে। এই যে ভাইয়ারা আমাকে টিস করলেন কেন? যে দেখি ব্ল্যাক কালারের টি শার্ট পরা একজন আমায় দুটো চুম্মা দিচ্ছে, যার ফলে আমার নরম তুলতুলে গালটা লাল মরিচ হয়ে গেছে, সাথে 5 আঙুলের ছাপ তো ফ্রি। জি ভাইয়া, আমাকে মারলেন কেন? আবার ভাইয়া? আবারও দুটো চুম্মু দিল। এই যে ভাইয়া, আমাকে মারছেন কেন? আবারও ভাইয়া ডাকছিস? এই বলে আশেপাশে কি যেন খুঁজতে লাগলো। এই আমাদের দেখে তোর ভাইয়া মনে হয়? জি ভাইয়া। এই আবারও ভাইয়া ডাকছিস? এই বলে রাগে ফায়ার হয়ে সোজা এসে আমার গলা টিপে ধরলো। হঠাৎ পাশ থেকে একজন বলল, হ্যাঁ ছাড় ছাড়, কি করছিস? ছেলেটা মরে যাবে। আরহা মানে? তার মানে এটা মেয়ে? ও আল্লাহ গো, তার জন্যই তোমায় এরকম রোজ দিচ্ছে। মরলে মরুক, ভাইয়া ডাকা। জি ভাই, সরি আপু, আমি মনে করেছিলাম আপনারা ছেলে, তাই তো। আমাদের কোন দিক থেকে ছেলে মনে হয়? জি ভাইয়া, না মানে দুঃখ আপু, আমি মনে করেছিলাম আপনারা তো ছেলেদের মতো প্যান্ট শার্ট পরা, আবার মেয়েদের মতো লম্বা চুলও। আজকালকার ছেলেরা তো লম্বা চুল রাখে, তাই ভাবলাম আপনারা ছেলে, তাই তো। তোর নাম কি রে? জি ভাই, সরি আপু, আমার নাম আশিফ। কোন কলেজ থেকে এসেছিস? এই কলেজ থেকে। আপনাদের বলবো না, যদি আমার কলেজে গিয়ে বলে দেন আমি ভার্সিটি থেকে সিনিয়র আপুদের সাথে র্যাগিং হয়েছি। শোন, এই ভার্সিটিতে পড়তে হলে আমাদের সম্মান করতে হবে, আর আমাদের নির্দেশে চলতে হবে, আর তা না হলে আজকের মতো আবার চুম্মা দেবেন, তাই তো? মানে কিছু না ভাইয়া। এই বলে আমি ফুরুত মানে ভাইয়া বলে দিয়েছি দৌড়। তবে এবার ইচ্ছা করে ভাইয়া বলেছি। পিছন থেকে আরহাপুর জোর গলা শুনলাম, হয়তো আমার 14 গোষ্ঠী উদ্ধার করছে। তাতে কি হয়েছে, আমি তা শুনিনি। ক্লাসে ঢুকছি আর ভাবছি আজ ভার্সিটির প্রথম দিন, বিধায় কত মেয়ে বন্ধু পাবো। ভাগ্যিস এখান থেকে একটা লাইফ পার্টনার করে নেব। ক্লাসের রুমে দরজার কাছে দাঁড়িয়ে দেখি সবার মুখে একটু বিষণ্ণতা। ভার্সিটির প্রথম দিন বলে কথা, হয়তো সবাই সবার সাথে ততটা মেশেনি। আমি একটু মজা করি এই সুযোগে, তাই গিয়ে, কি গো সবাই শুনছো, আমি কি ক্লাসে ঢুকতে পারি? একটু মেয়েলি ভাব নিয়ে। আমার কথা শুনে সবাই হেসে উঠল। হঠাৎ মার্কশিট থেকে একটা ছেলে উঠে পড়ল, হ্যাঁ গো, তুমি আসতে পারো। তো এভরিবডি, তোমরা কি সবাই জানো আমি পানিতে পড়ে ভিজে গেছিলাম? কথাটা শুনে সবাই হেসে উঠল। মনে হয় ঈদের চেয়েও বেশি আনন্দ পেল। এবার তাহলে সবার বিষণ্ণতাটা কাটল। আমি গিয়ে পিছনের একটা সিটে গিয়ে বসে পড়লাম। তারপর ক্লাসের সবার সাথে পরিচয় হলো ভালো মতোই। সবাই খুব আগ্রহ নিয়ে আমার সাথে পরিচিত হলো। বন্ধু পেলাম অনেকগুলো। তবে ভেবেছিলাম যে অনেকগুলো মেয়ে বন্ধু পাবো। হ্যাঁ, তাও পেয়েছি। তবে সালা লাইফ পার্টনার একটাও পেলাম না। ক্লাসে সকলে একসাথে জড়ো হয়ে গল্প করছি। হঠাৎ আমি বললাম, আজ ভার্সিটিতে এসে একটা কাহিনী করছি, তোমরা কি সবাই শুনবে? পাশ থেকে, আরে বন্ধু বল না, তোর সব কথাই ভালো লাগে। ভার্সিটির গেট দিয়ে ঢোকার সময় কয়েকটা মেয়ে আমাকে টিজ করছিল। আমাকে নিয়ে বেশ মজা করছিল, তাই আমিও দেখিয়ে দিয়েছি যে আমি কি জিনিস। পাশ থেকে আরেকজন বলল, কেন দোস্তে কি করিস? ওরা ছেলেদের মতো টি শার্ট প্যান্ট পরা ছিল, তাই আমি ভাইয়া বলে খেপিয়ে দিয়েছি। তবে একটা মেয়ে আমাকে চুম্মাও দিয়েছে।
মানিক একটা থাপ্পড় দিয়েছে। আমার কথা শুনে ক্লাসে সকলে হাসা শুরু করলো। হঠাৎ পাশ থেকে আকাশ বলল, তা মেয়েটার নাম কি শুনি, যে আমাদের এই গুলুমুলু বন্ধুটারে থাপ্পড় মারছে? ওর তো খবর আছে, দেখ আমরা কি করি। কি যেন নাম বলল, ও হ্যাঁ মনে পড়েছে, আরা। আমার মুখে আরা কথা শুনে সকলে দুমড়ে মুচড়ে চলে যেতে ধরলো আমার কাছ থেকে। আমি তো অবাক, হাত দিয়ে আকাশকে টেনে ধরলাম। এই, তোরা এভাবে চলে যাচ্ছিস কেন? এই শালা আমারে ছাড়, তোর সাথে আমারও মরার ইচ্ছে নেই। মরা মানে? শালা তুই জানিস তুই কাকে টিস করছিস? না তো, কেন, কি হয়েছে? আব্বে হালা, আরা হাফুকে তুই টিস করেছিস, যাকে পুরো ভার্সিটির সকলে ভয় পায়। ও একটা বেকাউজ, আর তুই কি না তাকে টিস করে এসেছিস। ও তোকে ছাড়বে না দোষ, দোয়ায় লাগে, আমার সাথে আসিস না। সবাই দেখি আমার থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে আমায় কেউ চেনেই না, এমনটা ভাব ধরে দাঁড়িয়ে আছে। অথচ কিছুক্ষণ আগে আমিও ওদের কাছে হাসি বিক্রি করলাম। আর নাম শুনে যেন তাদের চোখ মুখ ভয়ের শেষ নেই। আরে শালা, তোরা সামান্য একটা মেয়েকে থেকে ভয় পাচ্ছিস? আরে ও আমার কিচ্ছু করতে পারবে না, দেখ আমি তো কোনো ভয় পাচ্ছি না। হ, তা তো আমরা দেখতে আছি, নিচে তাকিয়ে দেখ। এই সেরেছে রে। নিচে তাকিয়ে দেখি আমার পা থেকে সারা শরীর কাঁপছে, কিছুতেই কাঁপুনি থামাতে পারছি না। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে, মনে হয় সদ্য পৌষ মাসে টি শার্ট পরে হিমালয় পর্বতে দাঁড়িয়ে আছি। আরে শালা, এটা আমার স্টাইল। সারা শরীর দেখ ঝাঁকাচ্ছি, ডিজে গানের সাথে সারা শরীর নাচাচ্ছি। হ হ, আমরা জানি তোমার স্টাইল না বয়। আব্বে, তুই এই শুনশান নীরব ভার্সিটিতে ডিজে গান কই পাইলি? সুন্দর, একটা ভালো কথা বললি। তুই এক কাজ কর, ভার্সিটি থেকে পালিয়ে বের হয়ে যা, আর কোনোদিন আসিস না, কারণ আরহা আপু কাউকে ক্ষমা করে না। আবে হালা, কয় কি ভার্সিটি থেকে পালিয়ে যাব? আরে আমার কলেজে গিয়ে জিজ্ঞাসা করিস যে আমি কি জিনিস। প্রিন্সিপালের টাকলা মাথায় শ্যাম্পুর সাথে মরিচের গুঁড়ো মেশানো পর্যন্ত রেকর্ড আছে রে আমার। আর আমি কিনা সামান্য পিচ্ছে একটা মেয়ে থেকে ভয়ে পালিয়ে যাব? কথাটা হাসতে করে বললাম। আশেপাশে চেয়ে দেখলাম আর আপু আছে কিনা। দেখতে দেখতে সবগুলো ক্লাস শেষ হয়ে গেল। এবার বের হওয়ার পালা, তবে আমার ভয়ে সারা শরীর কাঁপছে। তখন তো ভাইয়াটাকে গলা টেপে ধরেছিল, হ্যাঁ শেষে তো আরো জোর করে ভাইয়া ডেকে আসছি। না জানি এবার টাঙে তুলে একটা আছাড় মারে। আস্তে আস্তে ভার্সিটি থেকে বেরোচ্ছি। গেটের আশেপাশে তাকিয়ে দেখি কেউ আছে কিনা। না, নেই, মনে হয় তারা চলে গেছে। শান্তির নিঃশ্বাস ফেলে বুকে ফুটিয়ে চলতে লাগলাম। হঠাৎ কিসের সাথে যেন হোঁচট খেয়ে পড়ে গেলাম। উঠে দেখি আর আপু আর তার বান্ধবীরা আমার দিকে চোখগুলো আগুনের গোল্লার মতো করে তাকিয়ে আছে। ভয় আমার চলে আসছে। না, ভয় পেলে চলবে না, আমায় কিছু একটা করতে হবে। আমার ভয়ে সারা শরীর 0.30 ডিগ্রি সেলসিয়াসে কাঁপছে। আর আপু এসে আমার কলার ধরে তার খুব কাছে নিয়ে গেল, এতটাই কাছে যে তার গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলো বারবার চোখে পড়ছে আমার। ঠোঁট জোড়া দেখে ভয় যেন কেটে গিয়ে নেশায় পরিণত হলো। বারবার আকর্ষণ করছে আমাকে তার ঠোঁট জোড়া। হঠাৎ নেশার ঘরে তার ঠোঁটে আর আমার এতটাই কাছে এসেছে যে তার গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলো বারবার চোখে পড়ছে। নেশা যেন বেড়ে গেল। এতটা আকর্ষণে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তাই ওর গোলাপি বর্ণ ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে নিলাম। ফালতু করে চুম্বন দিয়ে দিলাম। আশেপাশের সকল ছাত্রীরা বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তারা ভাবতে পারেনি আমি এমনটা করব। আর বান্ধবীরা তার চোখগুলো মার্বেলের মতো করে চেয়ে আছে। তারা ভাবতে পারেনি আমি এমনটা করে বসবো। আর একটা ঘরের ভিতরে ছিল, চোখ ছানাপড়া করে চেয়ে আছে আমার দিকে। হঠাৎ আমাকে জোরে ধাক্কা দিল। আমি টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে গেলাম মাটিতে। আড়া আগুন জ্বালানো চোখে আমার দিকে তাকিয়ে আছে। আগুন যেন আমি পুরো ছাই হয়ে যাব। হঠাৎ দেখলাম আড়া কি যেন খুঁজছে আশেপাশে। একটু দূরে একটা ইটা ছিল, সেটা আড়া হাতে নিয়ে আমার দিকে তেড়ে আসতে লাগলো। ও আল্লাহ গো, আমারে খেয়েছে। এই বলেই ট্রেন্ড বোল্টের বোলিং গতির মতো দৌড়তে থাকলাম। পিছন থেকে জোর গলায় শুনলাম, তুই গতকাল ভার্সিটিতে আসিস খালি। আমারে ভাদ্র মাসের কুত্তা কামড়েছে না যে আমি গতকাল ভার্সিটি আসবো? আমার আর পাইকে রাস্তার ফুটপাত দিয়ে খিচ্চা দৌড়। এক দৌড়ে পাশে এসে রুমে ঢুকে দরজা ভালো মতো করে লক করে বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছি।
আবার কি আপনার পাগল পেয়েছেন যে রাস্তা হেঁটে হেঁটে আসবো? কমপক্ষে 4 থেকে 5 মিনিট ভার্সিটি যাওয়াতে দূরে থাক, নামও নিব না। আজকে যে কাজ করে এসেছি আরা যদি হাতের কাছে পাই তো সোজা টঙ্গি পাঠাই দিবে। তার চেয়ে ভালো এই গ্রীষ্মে গরমের মধ্যে কাঁথা মুখ দিয়ে শুয়ে থাকা অনেক ভালো। আজকে 3 দিন ধরে ভার্সিটি যায় না, আরও 2 দিন যাব না, দেখি আরা কি করতে পারে। আজ 3 দিন ধরে বাসার বাড়িতে দূরে থাক, রুম থেকে ডাইনিং রুমে দৌড়ে যাই, দৌড়ে আসি। আমার এমন কাণ্ড থেকে মা তো অবাক হয়ে যেয়ে থাকে। আজ হঠাৎ বিকেলের দিকে মাকে জোরে জোরে কাঁদতে দেখছি, তাই আমি রুমে দরজার পাশে গিয়ে আমাকে জোরে করে বললাম, মা তোমার কি হয়েছে? আমার কথা শুনে মা আরও এলোপাতারি কান্না করতে লাগলো আর বলতে থাকলো, ও আল্লাহ গো, আমার ছেলের এই কি হলো গো? এই গরমের মধ্যে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকে, রুম থেকে বের হয় না গো। আমার পোলা পাগল হয়ে গেছে গো বলছে আর জোরে জোরে চিৎকার করে কাঁদছে। হায় আল্লাহ, মায়ের সব কি বলে? আমি নাকি পাগল হয়ে গেছি? সত্যি কি পাগল হয়ে গেছি? না, হয়নি, তবে হব আর কি। মার কান্নার খবর পেয়ে বাবা অফিস থেকে বাসায় এসে পড়েছে। মাকে কোনো রকমে চুপ করিয়ে আমার কাছে এসে কারণ জানতে চাইল, আমি এমন করছি কেন। আমি বললাম, কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। বাবা রুমে দরজা খুলতে বলল। আমি বাবাকে বললাম, দরজা খোলা যাবে না, সমস্যা আছে। বাবা আমায় বলল, ভার্সিটি যাচ্ছি না কেন? আমি আস্তে করে বললাম, তোমার এই নিষ্পা পোলাটারে হাঁটতে যাও নাকি? আরও 2 দিন কেটে গেল। বাড়িতে দূরে থাক, ছাদে পর্যন্ত যায়নি। ঠিক করলাম আজকে ভার্সিটি যাব। আজ ওর 1 দিন কি আমার 10 দিন। চুলে চেপ চেপ করে তেল দিয়ে ডান পাশে করে সিথি করেছি, মুখেও তেল দিচ্ছি। চোখে মোটা ফ্রেমে চশমা পরে ভদ্র ছেলের মতো বের হয়েছি রুম থেকে। যদি আঢাবোর একটু দয়ামায়া হয় আমার এই নিষ্পাপ চেহারা দেখে। মা আমার এরকম সাজ দেখে আবার জোরে জোরে কাঁদতে কাঁদতে বলল, ও আল্লাহ গো, আমার একটা মাত্র পোলা পাগল হয়ে গেছে গো। আমি মার কান্না তক্কা না করে বের হয়ে গেলাম ভার্সিটির উদ্দেশ্যে। রিক্সাওয়ালা মামাকে ভাড়া দেওয়ার সময় দেখলাম উনি কেমন বিরক্তির ভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি সেটাও তক্কা না করলাম। ভার্সিটির গেট দিয়ে ঢোকার সময় এদিক ওদিক তাকালাম, আড়া আছে কিনা। না, নেই। শান্তিতে একটা নিঃশ্বাস ফেলে সামনে এগোতে লাগলাম। হঠাৎ ঘাড়ে কারোর হাতে স্পর্শ পেয়ে পিছনে ঘুরে আমি তো অবাক। আরে হিয়া, তুই এখানে? মানে কি এসব? শালা, এতগুলো প্রশ্ন একসাথে করলে উত্তর দিব কিভাবে? শোন, আমি আজ 4 দিন ধরে ভার্সিটিতে পড়তেছি। বাবাকে অনেক বুঝিয়ে ঢাকায় আসছি পড়তে, বুঝেছিস? বুঝেছি ম্যাডাম। তো এভাবে আবারের মতো আসছিস কেন? মাথা চেপে চেপে তেল, চুলগুলো ডান দিকে শীতে করে, মুখে তেল দিয়ে, আর চোরের মতো করে ভার্সিটিতে ঢুকছিলি কেন? হিয়ার কথা শুনে আমার মুখ শুকিয়ে গেছে, মুখটা মলিন করে। কলেজে যে ছেলেকে দেখে সবাই ভয়ে কাঁপতো, আজকে সে ছেলে একটা লেডি গুন্ডির ভয়ে 5 দিন ধরে ভার্সিটি আসে না। কি বলিস এসব? কি হয়েছে খুলে বল। তারপর আসিফ ভার্সিটির প্রথম দিন থেকে আজ অব্দি ঘটনা বলল। আসিফের ঘটনা শুনে হিয়ার হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছে, আর এদিকে হিয়ার হাসি দেখে আসিফ রাগীভাবে হিয়ার দিকে তাকিয়ে আছে। হিয়া কোনোভাবে হাসি থামিয়ে, দোষ, যেখানে তুই কোনো মেয়ের দিকে ফিরে তাকাস না, সে তুই আজ একটা লেডি মাফিয়াকে কিস করেছিস। হিয়া আবার হাসতে লাগলো। আসিফ মুখ মলিন করে এদিক ওদিক দেখছে আরহা আছে কিনা। সেদিন যে কাজ করে গেছে, মাপ তো দূরে থাক, সোজা টঙে উঠাই দেয় নাকি সেই ভয়ে আছে আসিফ। আসিফ হিয়ার বন্ধুত্ব অনেক দিনের, কিভাবে হয়েছে তা আজ বলবো না, অন্য একদিন বলবো। তবে তাদের বন্ধুত্বটা অনেক গভীর। তবে একটা অ্যাক্সিডেন্টের জন্য কথা হয়নি অনেকদিন। আজ 2 দিন কেটে গেছে। আসিফ আরহাকে দেখছে না ভার্সিটিতে, আরহার বান্ধবীদেরও দেখছে না। আসিফ তো মনে মনে দোয়া করছে যেন তারা আর না আসে ভার্সিটিতে। ভার্সিটিতে আসিফের একটু সম্মান আছে, সবাই একটু মান দিয়ে চলে। যে আরহার বিরুদ্ধে কেউ কথা বলা তো দূরে থাক, আরহার সামনে আসলে ভয়ে কাঁপতো, সেই আরহার সাথে টক্কর নিয়েছে আসিফ। তার সাথে তাকে ভার্সিটির সবার সামনে কিসও করেছে। ভাবা যায়? এইসব ভাবছে আর মুচকি মুচকি হাসছে আসিফ। আজ ভার্সিটি যাওয়া হবে না, বাবা বলেছে। আজ নাকি আফজাল আঙ্কেলের মেয়ের বিয়ে। শুনেছে সে ছোটবেলার বন্ধু তারা।
এখন একসাথে বিজনেস পার্টনার। দাওয়াত অনেকদিন আগেই পেয়েছে। বিয়ে বাড়ি যেতে আসিফের একদমই ভালো লাগে না, তবুও বাবা জোরাজোরিতে যেতে হচ্ছে আজ। চারিপাশে শুধু আটা ময়দার মেলা, সেখানে গিয়ে দেখবেটা কি আসিফ সেটাই ভেবে পায় না সে। সো পরিবারের মিলে বিয়েতে আসছে। ঘন্টাখানেক হলো। এক কোণে দাঁড়িয়ে ছিল আসিফ। এখন পর্যন্ত কনে দেখা হয়নি, আসিফও যায়নি দেখতে। হঠাৎ আসিফের চোখ যায় একটা মেয়ের উপর। আরে, এ তো আরহার বান্ধবী, এইখানে কি করছে? আসিফ আরো অবাক হয় আরহার সাথে থাকা সবগুলো বান্ধবীদের দেখে। আসিফের ভয়ে হাত পা কাঁপতে থাকে। ওরা সবাই এখানে, তো আরহাও নিশ্চয়ই এখানে আছে। আর তা যদি হয়, আর আরহা এসে যদি সবার সামনে কলার ধরে মারতে শুরু করে, তো মান সম্মানাদের ফালুদা উঠে যাবে। এটা ভেবেই আসিফের গলা শুকিয়ে যায়। আসিফ একটু আড়ালে আড়ালে বেড়াতে থাকলো, যাতে আরহার বান্ধবীরা না দেখে, আর এই আরহা যেন না দেখতে পায়। ঘন্টা দুয়েক কেটে গেল, বর আসছে না। সবাই অপেক্ষা করতে লাগলো বর আসার। হঠাৎ শোনা গেল বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বর নাকি বাড়ি থেকে কিডন্যাপ হয়ে গেছে। কথাটা শুনে আসিফ হাসতে লাগলো। পরক্ষণে আসিফ লক্ষ্য করলো আরহার বান্ধবীরা আনন্দে লাফালাফি করছে, যেন তারা বড় কোনো মিশন জয় করেছে। ক্ষণিক সময়ের মধ্যে বিয়ে বাড়িটা যেন চেঞ্জ হয়ে গেল, সবার মুখে দুঃখের ছাপ। কিছুক্ষণ আগে যে আনন্দে হুড়োমুড়ি ছিল তা যেন আর নেই। এদিকে আফজাল আঙ্কেল হার্ট স্ট্রোক করেছে, বাড়ির সবার দুঃখের ছায়া পড়ে গেল। হঠাৎ কোথা থেকে বাবা দৌড়ে এসে, বাবা প্লিজ আমার সম্মানটা তুই রক্ষা কর, আমি কথা দিয়ে ফেলেছি তোকে না জিজ্ঞেস করে। কি বলছো বাবা, কি কথা দিয়ে ফেলেছো? তোর আফজাল আঙ্কেলের মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করে ফেলেছি। হোয়াট, কি বলছো বাবা? প্লিজ বাবা তুই না করিস না। এই বলেই আমাকে টানতে টানতে নিয়ে চলে গেল। আমি আর কিছু বলতে পারিনি। আফজাল আঙ্কেলের মেয়ের সাথে বিয়েটা হয়ে গেল। তবে মেয়েটার নাম শুনে বেশ অবাক হলাম। তনিমা জান্নাত আরা, গুন্ডি মেয়েটার নামে নাম। আল্লাহ জানে উনিও গুন্ডি হয় নাকি, আরও কে জানে। শুনেছিলাম আফজাল আঙ্কেলের মেয়ে নাকি আমার চেয়ে 1 বছর 234 দিনের বড়। শেষে কিনা একটা সিনিয়র মেয়েকে বিয়ে করতে হলো। খেতে গিয়েছিলাম বিয়ে, করে এলাম বিয়ে। হায় রে কপাল। আর বিয়ে করলাম তো করলামই, তা আবার সিনিয়র মেয়েকে, 1 বছর 234 দিনের বড় মেয়েকে। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, ভিতরে যেতে ভয় করছে, তবুও যেতে হচ্ছে। সারা রাত কি আর বাইরে দাঁড়িয়ে থাকা যায়? আর কিছু না ভেবে ভিতরে ঢুকলাম। রুমটা আঁধার ছিল, তাই লাইটটা জ্বালালাম। লাইট জ্বালাতে চোখে পড়ল বিছানার মাঝখানে এক রমণী বসে আছে। গল্প উপন্যাসে পড়েছি বাসর ঘরে স্বামী প্রবেশ করলে নাকি স্ত্রী স্বামীর পা ধরে সালাম করে। কই, আমার বেলা তো কিছুই হলো না। বিয়েটা হঠাৎ করে হয়েছে বলে নাকি? এমনটা হলেও হতে পারে, তবে সিনিয়র মেয়ে বিয়ে করেছি এটা মেনে নিতে পারছি না। বন্ধুরা যদি শোনে তাহলে তো পুরোই শেষ। মান সম্মান ককটেল বোমের মতো ফিরে যাবে। আমি হয়ে যাব জোকার। হাসি তামাশার শেষ নেই আমাকে নিয়ে। এত জল্পনা কল্পনা আর না করে আস্তে করে বিছানায় বসতে যাব। হঠাৎ বউ দেখে ছুরি নিয়ে আমার গলায় ধরেছে। মুখ থেকে লম্বা ঘোমটা সরাতেই আমি চেকে দেখলাম, দেখে আমার জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা। কারণ মেয়েটা আর অন্য কেউ নয়, স্বয়ং আরহা। জ্ঞান ফিরল মুখ কারোর পানির ছিটায়। চেয়ে দেখি আরহাপু। আমার জ্ঞান ফিরতে আরহাপু এসে সোজা আমার কলার ধরল। এই কুত্তার বাচ্চা, তুই আমায় বিয়ে করলি কেন? আপু বিশ্বাস করুন, আমি বিয়ে করতে চাইনি। আব্বু আমাকে জোর করে করিয়েছে। জোর করে বিয়ে করিয়েছে তাই না? শালা, বিয়ের সময় বলতে পারলি না আমার গার্লফ্রেন্ড আছে, আমি বিয়ে করতে পারবো না? কেন বলবো, আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। কথাটা বলতেই আরহাপু ছুরি নিয়ে আমার দিকে তেড়ে আসছিল। আমি লাফ দিয়ে বিছানার কোণে গিয়ে দাঁড়িয়ে রইলাম। এই কুত্তা, নাম বলছি, না হলে এখন এইটা দিয়ে মেরে টাঙ্গে উঠিয়ে দেব। না, নামবো না। নামলে আপনি আমাকে মেরে ফেলবেন। মারবো না, নাম ওখান থেকে। আমি আস্তে আস্তে নামতে লাগলাম। ভয় আমার সারা শরীর কাঁপছে। বিয়ে করব না বলে হবু বরকে কিডন্যাপ করলাম, যাতে বিয়ে না করতে হয়। আর শেষে কিনা বিয়েই করতে হলো। আর বিয়ে করলাম তো করলামই, তাও একটা জুনিয়র ছেলেকে। এই বলে আরা হাত থেকে ছুরিটা আছাড় মেরে ফেলে দিয়ে ফ্লোরে বসে পড়ল। হঠাৎ আরার ফোনে ফোন এলো। ফোনটা পিক করে, হ্যাঁ বল রুমি। অপর প্রান্ত থেকে কি বললো শুনতে পারলাম। হ্যাঁ, ছেলেটাকে ছেড়ে দে, বিয়ে করব না বলে কিডন্যাপ করালাম, শেষে বিয়ে তো করতেই হলো। তবে হ্যাঁ,
খুব তাড়াতাড়ি আমি মুক্তি নিব এর কাছ থেকে, পরিস্থিতিটা খানিকটা ঠান্ডা হোক। এই বলেই ফোনটা কেটে দিল আরা। আমি কিছু বললাম না, চুপ করেছিলাম। ঠিকই বলেছে, মুক্তি নেওয়াই ভালো। বিয়েটা ওর মনের বিরুদ্ধে হয়েছে, আর মনের বিরুদ্ধে কিছু হলে সে জিনিস টেকে না। আমিও চাই না এরকমটা হোক। আমি আস্তে করে বিছানায় শুতে যাব। আরে আরে কি করছিস? কেন? শুতে যাচ্ছি। বিছানায় কেন? আমি কোথায় শুব? সেটা আমি কি করে বলবো? আমি কি করে বলবো, তাই না? এই বলে আরা ফ্লোর থেকে ছুরিটা তুলতে লাগলো। আরে আরে আপু কি করছেন? ওটা দেখাবেন না, অল্প দিনে হাড়ে রোগী হয়ে যাব। তার চেয়ে বরং আপনি বিছানায় শোন। এই বলে আমি একটা বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। আরা গিয়ে বিছানায় শুয়ে পড়ল, তবে আমার দিকে কেমন যেন তাকিয়ে ছুরিটা বালিশের নিচে রাখলো। তার তাকানোর অর্থ আমি ঠিক বুঝতে পারছি। হঠাৎ মাঝরাতে উঠে যদি পুরুষত্ব ফেলি সেই ভয়। চিৎকারও তো করতে পারবো না, কারণ আমার কাছে স্বামী নামের সার্টিফিকেট আছে তাকে স্পর্শ করার। এই ইট পাথরের চার দেওয়ালের মাঝে তাকে নীরবে শুয়ে যেতে হবে, আর নয়তো চিৎকার চেঁচামেচি করলে লোক পাগল বলবে তাকে। কারণ সমাজ আমাকে তাকে স্পর্শ করার জন্য বিয়ে নামক লাইসেন্স দিয়ে। রাত প্রায় অনেকটা, এখনো চোখে ঘুম নেই। আজ রাত নাকি আমার বাসর রাত। হ্যাঁ, বাসর রাতই তো। এ রাত নিয়ে কত কল্পনা জল্পনা ছিল। গল্প উপন্যাসে পড়তাম, আবার স্বপ্নগুলোকে খুব করে আঁকড়ে রাখতাম, তবে স্বপ্নগুলো স্বপ্ন রয়ে গেল। পূর্ণতা পেত যদি বিয়েটা ভালোবেসে কিংবা ওপর মানুষটি মেনে নিত। তার কোনোটাই হয়নি, কারণ বিয়ের একটা অ্যাক্সিডেন্ট। আর সবচেয়ে বাধা হলো সিনিয়র জুনিয়র, তাই স্বপ্নগুলোকে পূর্ণতা পেতে দিল না। স্বপ্ন আঁকার সময়টা শুধু ব্যয়ের খাতায় তোলা রইল। রাত প্রায় শেষের দিকে। এত ভাবলে চলবে না, এবার একটু ঘুমানো দরকার। সে হয়তো ঘুমিয়ে গেছে, সে রাত্রি থাকতেই। তবে আমার চোখে কোনো ঘুম নেই, খোদা জানে কেন নেই। আর না ভেবে ঘুমোতে চেষ্টা করলাম। আস্তে আস্তে চোখটা লেগে আসতে লাগলো, হারিয়ে গেলাম গভীর ঘুমে। ঘুম ভাঙল শরীরে পানি পড়াতে। হালকা হালকা চোখ খুলে দেখি আরা জগ নিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে সে আমার শরীরে পানির ছিটা দিয়েছে। তবে তাকে দেখে পুরো চোখ খুলে হাঁ করে তাকিয়ে রইলাম, কারণ সে শাড়ি পরে আছে। গত রাতে ছিল, তবে ভালো করে খেয়াল করে দেখিনি। তবে এখন দেখে চোখ সরাতে পারছি না। গাঢ় নীল শাড়ি, ভেজা চুল, আর চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। ইচ্ছে করছে থাক থাক, আপনাদেরকে বলবো না। লোকালয় না শোনাই ভালো। তবে মাথা খেলছে না, এত সকাল সকাল শাওয়ার কেন নিল? কাল রাতে তো কিছু হয়নি, হয়তো এটা লোকালয় দেখার জন্য। আমি উঠে গিয়ে ওয়াশরুমে ঢুকতে যাব। এই শোন, এভাবে এত বেলা করে ঘুমানো যাবে না। আমি এত বেলা করে উঠি না, আসলে রাতে ঘুম হয়নি, তাই এত বেলা করে ওঠা। শোন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, মা ডেকে গেছে, নিচে সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। এই বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। বিয়েটা হঠাৎ হওয়ায় বাড়িতে কোনো মেহমান নেই, আর নয়তো পুরো বাড়ি আত্মীয় স্বজনে ভরে যেত। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে দুজনে নাস্তা করতে চলে গেলাম, কিন্তু আর এরকম ভালো ব্যবহার আমার হজম হচ্ছিল না। তাই তাড়াতাড়ি নাস্তা করে উঠে আসতে নিচ্ছিলাম, হঠাৎ বাবা, শোন আসিফ, বিয়েটা তো একটা অ্যাক্সিডেন্ট, তাই আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয় না। তাই আমি চাচ্ছি গতকাল বড় করে একটা অনুষ্ঠান করব, কি বলিস? তুমি যেটা ভালো মনে করো। এই বলে চলে আসলাম রুমে। আজকে 6 দিন কেটে গেল। এই 6 দিনে অনেক ধকল গেছে। বিয়ের সব ঝামেলা বেরিয়ে এখন অনেকটা স্বস্তি। এই কদিনে আড়াও আমায় অনেক সাহায্য করেছে। এই কদিনে তার মাফিয়াগিরি দেখায়নি, তবে রাত করে ফ্লোরে শুতে হয়েছে। তবে এতে কোনো সমস্যা হয়নি, কারণ সময়টা এখন গ্রীষ্মকাল। শীত হলে তো খবরই ছিল। তবে শীত আসার আগে রুমের সুবাসে রাখতে হবে, না হয় দেখা যাবে খবরের কাগজে বের হয়েছে শীতের মধ্যে এক ছেলে ফ্লোরে ঘুমাতে গিয়ে ঠান্ডা আইসক্রিম হয়ে গেছে। তার আগে থেকেই সতর্ক হওয়া ভালো। ভাবছি আজ থেকে ভার্সিটি যাব। ইয়ার সাথে এত ব্যস্ততার জন্য কথা বলা হয়নি। সে হয়তো অনেক রেগে আছে, তাই রেডি হয়ে ভার্সিটি যাওয়ার জন্য বের হচ্ছি। হঠাৎ বাবা এসে, কি কোথায় যাচ্ছিস? বাবা, ভার্সিটিতে যাচ্ছি। তাহলে একাই কেন? বৌমাকেও নিয়ে যা। শুনলাম বৌমা আর তুই নাকি একই ভার্সিটিতে পড়িস, বৌমা বল দাও। কথাটা শুনে আড়ার দিকে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে আছে।
তো তাহলে দুজনে একসাথে যা। আচ্ছা ঠিক আছে। কথাটা শুনে আরা তাড়াতাড়ি চলে গেল রেডি হতে। বাসায় এমনভাবে চলে যেন আমাকে দেখে ভয় পায়। আসলে কি তাই? আরে না, সুযোগ পেলে আমাকে তার আসল রূপ দেখায় যখন আমি কোনো তার কথার বাইরে যাই। তবে সে এখনো তার বালিশের নিচে ছুরি রাখে, আর মাঝে মাঝে শুধু বালিশের নিচে না, আমার গলায়ও ধরে। আর তখন আমি হার্ট অ্যাটাক করতে করতে বেঁচে যাই। আল্লাহ কেন যেরকম একটা মাফিয়াকে আমার সাথে ঝুলিয়ে দিল। বারবার শুধু ছুরি দেখায়, বারবার ছুরি দিয়ে অ্যাটাক করে লেডি গুন্ডাটা। একটু যদি কথা লড়বড় হয়েছে তো শুধু হয়ে যায়, বারবার হার্ট স্ট্রোক করতে করতে থেমে যায়। আল্লাহ কেন সেরকম একটা মাফিয়াকে ঝুলিয়ে দিল। ইচ্ছে করছে নিজের চুল নিজে ছিঁড়তে। কেন যে সেদিন বিয়ে খেতে গেলাম আর এরকম ঝামেলা জড়াতে নিলাম, এইসব ভাবছি আর নিজেরই 14 গোষ্ঠী উদ্ধার করছি। হঠাৎ আরা, এই মামা সামনে থামাইয়েন। কেন, কি হয়েছে? তোমার কি কোনো সমস্যা? কথাটা বলতেই আরা ঝড়ের গতিতে আমার কলার ধরে, এই তোমার মানে কি বল? আপনি আপনি করে বলবি। আর শোন, আমাদের এই বিয়ের কথা যেন ভার্সিটিতে কেউ না জানতে পারে। আর ভার্সিটিতে থাকার সময় আমার সাথে কোনো কথা বলবি না বা চেষ্টাও করবি না। এই বলে আরা ঠুকু আরা আবু নেমে গেল। যে দেখি সামনে তার বান্ধবীরা দাঁড়িয়ে আছে। আমি রিক্সা নিয়ে তাদের সামনে দিয়ে যাওয়ার সময় তারা সবাই আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমায় পেলে কাঁচায় খেয়ে ফেলবে। আমি আর কোনো ঝামেলা না করে সোজা ভার্সিটিতে চলে আসলাম। ইস, কতদিন পর ভার্সিটিতে দেখলাম। সালার বিয়ের কারণে তো আশাই হয় না। এসব ভাবছি আর হাঁটছি। হঠাৎ কে যেন পিছন থেকে ঠেলা দিল। পিছনে দিয়ে দেখি হিয়া। ওই শালা, এতদিন ভার্সিটিতে আসিসনি কেন? কথাটা শুনে মনে পড়ে গেল আর আবু বলেছে কেউ যেন জানতে না পারে আমাদের বিয়ের কথা, তাই কাউকে জানতে দেওয়া যাবে না। আরে দোস্ত, এমনি একটু সমস্যার মধ্যে ছিলাম। ও, তাহলে তোর ফোন নাম্বার বন্ধ কেন? কই না তো। শেষে কত নাম্বারটার? 202। ও, ওটার ফোন তো হারিয়ে গেছে, নতুন নাম্বারটা নে। বল। 306। তারপর হিয়াকে নাম্বার দিয়ে দুজনে চলে গেলাম ক্লাসে। তারপর দুটো ক্লাস করে আমি চলে এলাম বাইরে, আর হিয়া চলে গেল লাইব্রেরিতে। হেঁটে হেঁটে ক্যান্টিন থেকে যেতেই হঠাৎ লক্ষ্য করলাম আরা বাইকের উপর বসে আছে। হাই হাই, সকালে তো দেখলাম আমার সাথে 3 পিস পরে বের হলো, আর এখানে এসে প্যান্ট শার্ট কেমন করে? যে দেখি তারা সবাই জমিয়ে আড্ডা দিয়েছে। হঠাৎ আমার মাথায় দুষ্টুমি বুদ্ধি এলো। বারবার ছুরি দেখিয়ে ভয় দেখানো, তাই না? দাঁড়াও, এবার আমি একটু প্রতিশোধটা নিয়ে নিই। এই বলেই তাদের সামনে গিয়ে, কেমন আছো শালিকারা? আড়ার বান্ধবীদের উদ্দেশ্য করে বললাম। কথাটা বলতেই আড়ার বান্ধবীরা আমার দিকে অগ্নি দৃষ্টিতে চেয়ে আছে, এই যেন পেলে আমায় পাগলা কুকুরের মতো কামড়ে খাবে। হঠাৎ আড়া এসে আমার কলার ধরতে যাবে। এই দাঁড়াও দাঁড়াও, একদম কাছে আসবে না। তুমি যদি আমার কলার ধরো তো ভার্সিটির সকলকে বলে দেবো তুমি আমার বিয়ে করাবো। আমার থেকে এমন কথা শুনে আড়ার মুখ চুপসে গেল। সে হয়তো ভাবছে ভার্সিটিতে আমি আসার পর তাকে একটু ভয় পাওয়া কমে গেছে, আর যদি শোনে একটা জুনিয়র ছেলের সাথে বিয়ে হয়েছে তো আর তো কোনো কথাই নেই। আড়া চুপসে যাওয়া মুখ দেখে মন খুলে হাসতে ইচ্ছে করছে। গুন্ডি আমাকে অনেক জ্বালিয়েছে। আমার বাড়ি, আমার ঘর আমারই থাকতে দিচ্ছে ফ্লোরে। আজকে বোঝাবো আমি কি জিনিস। অনেক দিন ধরে চুপ থেকেছি, কি করে তাকে বস করা যায়। আজ পেয়েছি, এখন থেকে আমি চালাবো। ভার্সিটি থেকে বাসায় আসার সময়। তো শালিকারা তোমরা থাকো, আমি না হয় আমার বউয়ের বাসায় নিয়ে যাই। আমার কথা শুনে আড়ার বান্ধবীরা রাগে ফুসছে। আর আড়া, সে তো আর কি বলবো ভাই, হাতে ছুটি থাকলে হয়তো এতক্ষণে আমরা সোজা টঙ্গে উঠে ফেলতো। আর আমি তারা হয়ে আকাশ থেকে দেখতাম ভার্সিটির ছাত্রছাত্রীদের র্যাগিং করছে, কিন্তু তা তো আর হওয়ার নয়, কারণ তার কাছে এখন ছুরি নেই। তার চেয়ে বরং চাইলেও মরতে কিংবা অত্যাচার করতে পারবো না, কারণ তাকে বশ করার জন্য আমি ছোট পেয়ে গেছি। রিক্সা দিয়ে বাসায় ফিরছি, আর আমি আড়া রেখে ফায়ার হয়ে আছে। মনে হয় ককটেল বোম এই বুঝে ফিরে যাবে। তার এমন চেহারা দেখে রীতিমতো নাচতে ইচ্ছে করছে। হঠাৎ তারা রিক্সা থামিয়ে নেমে রিক্সাওয়ালা আমাকে অপেক্ষা করতে বলল। তারপর কোথায় চলে গেল, কিছুক্ষণ পর ফিরে আসলো। এখন বুঝলাম কোথায় গেছিল।
কিছুক্ষণ পর ফিরে এলো। আমি তাকে দেখেই বুঝতে পারলাম কোথায় গিয়েছিল। তার গুন্ডি ড্রেস চেঞ্জ করে 3 পিস পরে এলো, যাতে পরিবারের কেউ বুঝতে না পারে যে সে বাইরে কতটা ভয়ঙ্কর। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। তবে আর একে দেখলাম সে আগের মতো বাংলার 5-এর মতো মুখ করে আছে। ইস, তার এই মুখটা দেখতে যে হেব্বি লাগছে। সে ভার্সিটি দেখে এখন অবধি আমার সাথে কোনো অত্যাচার করতে পারেনি, কারণ আমি তার দুর্বলতা খুঁজে পেয়েছি। সে ভার্সিটির প্রথম দিন থেকেই আমার উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। তবে আজ আমি গুন্ডিবের অত্যাচার থেকে মুক্ত। রাত এখন অনেক হয়েছে। ডিনার করে সোজা বিছানায় সে হাত পা ছড়িয়ে শুয়ে আছি। ইস, কতদিন পর বিছানায় শুতে পারলাম। আজ আর আমাকে কেউ ফ্লোরে শোয়াতে পারবে না। হঠাৎ মনে পড়লো আহারা তো বালিশের নিচে ছুরি রেখেছে, তাই তাড়াতাড়ি বালিশের নিচ থেকে ছুরিটা বের করলাম। তারই মাঝে আড়া চলে এসেছে। আমার হাতে ছুরি দেখে হাঁ করে তাকিয়েছে। আর দিন তো এটা দিয়ে আমাকে আত্মমরা করে ফেলতো, আজ কেন পারে না, আর পারবেও না। আমি ছুরিটা ধরতে ধরতে, এটা দিয়ে মানুষ নয় আপেল বেশ কাটা যাবে। এখন একটা আপেল থাকলে কেটে দেখানো যেত কেমন কাটে। তবে আজ আমি ক্লান্ত, অনেক দিন পর বিছানায় শুয়েছি। আমি হাত পা ছড়িয়ে শুয়ে পড়লাম। আর বোধহয় এখনো দরজার পাশে দাঁড়িয়ে আছে। ভাবছি সে এখন শোবে কোথায়। আমি একটু সাইড করে শুয়ে গেলাম, যাতে কেউ চাইলে শুতে পারে। এতদিন আমি ফ্লোরে শুয়েছি, এখন না হয় সে শোক। কিন্তু আর একে দেখলাম একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়তে। বাহ, একটুকুতে এত হার মানায়। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। এই 2 মাসে আরা আমার পর কোনো অত্যাচার করতে পারেনি। ভার্সিটিতে তাদের দেখে এখন আর সবাই অতটা ভয় পায় না, তারা কাউকে র্যাগিং করতে পারে না। তবে ভার্সিটিতে আমার বেশ নামডাক আছে। কেউ কোনো সমস্যায় পড়লে আমাকে ডাকে। আর এদিকে আরা ও তার বান্ধবীরা সারাক্ষণ ভাবে কিভাবে আমাকে বশ করা যায়, না হয় তাদের কোনো মান সম্মানই থাকবে না। এখনো আরা ফ্লোরে শোয়। প্রথমত বোধ হয় কষ্ট হতো না, তবে এখন বুঝি খুব কষ্ট হয় তার শুতে। কারণ এখন আর গরম নেই, বর্ষা পড়ে যাচ্ছে। আকাশ মেঘলা থেকে সারা বেলা, যে কোনো সময় অঝোরধারা বৃষ্টি ঝরবে। রাতে শুয়ে শুয়ে ভাবছি, ভালোবেসে কিংবা সে যদি মেনে নিত, তাহলে আর এভাবে শুতে হতো না। দুজনের মাঝে পাহাড় সমান দূরত্ব থাকতো না। ভালোবাসায় চাদরে মাখামাখি থাকতো প্রত্যেকটা মুহূর্ত। এভাবে ঠান্ডার মাঝে ফ্লোরে শুতে হতো না। বুকের মাঝে খুব যত্ন করে আগলে রাখতাম। প্রতিটা সময় ভালোবাসার পরশ এঁকে দিতাম। তবে তা তো আর হওয়ার নয়। এটা আমার মন গড়া কল্পনা। ঠিক রাতে স্বপ্নের মতো সকাল হলেই ভেঙে যাবে। তখন আর শত চাইলেও তাকে আর জোরানো লাগা যাবে না। সে হয়তো আমায় ভালোই বাসে না, তার কাছে আমি একটা চিরশত্রু। আচ্ছা, এর শেষ কথা আমি কি জানি? আমার তো জানা নেই। তার কি রয়েছে কি জানি, থাকলেও থাকতে পারে। তবে আমি শেষ দেখতে চাই। এই শত্রুতার ইতি দেখব। সাথে এই মিথ্যার সম্পর্কের কি হবে? এই মিথ্যার সম্পর্কের ট্রেনে হিঁচড়ে বহুদূর নেওয়ার। তখন তো মায়া কাটাতে পারবো না, ভুগব কষ্ট রোগে। তার চেয়ে বরং আগ বাড়িয়ে শেষ করাই ভালো। যে সম্পর্কে ভালোবাসা নেই, পার্থক্য ভরা, তাকে শেষ করাই ভালো। কাল তাকে বলবো আর কতদিন এভাবে চলবে। তার একটা লাইফ আছে, সাথে আমারও তো আছেই। আমারও তো ইচ্ছে করে নিজের বউকে বুকে জড়িয়ে প্রতিটা রাত ভালোবাসায় কাটাতে, প্রতিটা সময় ধরে। তবে কি সারা জীবন এভাবে ইচ্ছে রেখে যাব? পূর্ণতা দেওয়া লাগে না? হ্যাঁ, কালের সমাধান চাইব। রাত অনেক হয়েছে। কালো জানালা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে বাইরের বিদ্যুৎ চমকাচ্ছে। আজ বোধহয় অঝোর ধারায় বস্ত্রণ ঝরবে। ঝরুক। এই শহরে অনেকগুলো কষ্টওয়ালা রয়েছে, তাদের কষ্টগুলো না হয় খানিকটা কমুক। চোখে নড়াচলগুলো বৃষ্টির ফোঁটার সাথে মিশে চলে যাক শহরের অলিতে গলিতে। বিদ্যুৎ চমকানো বেড়ে গেছে, সাথে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। রাত অনেক হয়েছে, তবুও আবার চোখে ঘুম নেই। হঠাৎ মনে হলো কেউ একজন আমার সামনে দাঁড়িয়ে আছে। পরক্ষণে দেখলাম আমার পাশে এসে শুয়ে পড়ল। বুঝতে পারলাম আড়া, কিন্তু হঠাৎ যা ঘটল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। বুঝতে পারলাম সে বিদ্যুৎ চমকানোতে ভয় পেয়ে যাচ্ছে। গল্প উপন্যাসে অনেক পড়ছিলাম মেয়েরা নাকি বিদ্যুৎ চমকানো থেকে ভয় পায়, তবে আজ সেটা নিজের চোখে দেখলাম। আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তার এই নরম তুলতুলে হাতে স্পর্শ পেয়ে আমার দম প্রায় আটকে যাবার মতো অবস্থা। বাইরে ঝড়ের মতো আমার বুকেও দ্রুত গতিতে ঝড় বইছে।
আজ আড়া আমার অনেকটা কাছে, যতটা কাছে থাকলে নিজেকে আটকে রাখা যায় না। বাইরে এখনো বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে সারা রাত পড়বে। এরকম বৃষ্টির রাতে এতটা ঝটকা খাবো ভাবতে পারিনি। মেয়েটা আমার বুকে খুব যত্ন করে ঘুমাচ্ছে, যা আমি প্রতিটা সময় কল্পনা করতাম আমার প্রিয় মানুষটি এভাবে রবে। ড্রিম লাইটে আবছা আলোয় মেয়েটা ঘুমন্ত ভেবে মুখটা দেখে বুকের পাশে হাহাকার বইছে। এত সুন্দর কোনো মেয়ে হতে পারে তা আমার জানা ছিল না। শুনেছিলাম ঘুমন্ত মেয়েকে নাকি ভীষণ সুন্দর লাগে, তবে আমার কাছে আজ আড়াকে সুন্দর নয়, ভয়ঙ্কর সুন্দর লাগছে। তাকে নিয়ে আর ভাবা যাবে না, তাহলে হয়তো নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না। ভালোবাসার চাদরে বেঁধে যাব, তাই তোর কপালে একটা ভালোবাসার পরশে এঁকে দিয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম। রাতও বাড়তে থাকলো, সাথে বৃষ্টির পরিমাণ কমতে থাকলো। আস্তে আস্তে হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। ঘুম ভাঙলো কপালে কারো ভালোবাসার স্পর্শ পেয়ে। চেয়ে দেখি আড়া আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আমার ঘুম ভাঙাতে সে অনেকটা দ্বিধান্তে পড়ে গেল, সাথে অনেকটা লজ্জাও পেয়েছে। এই প্রথম মেয়েটার মাঝে লজ্জা দেখলাম। পরক্ষণে খেয়াল করলাম আমার কপালে কে চুমু খেলো। হঠাৎ লক্ষ্য করলাম আড়া তাড়াতাড়ি উঠে কিছুটা দৌড়ে ওয়াশরুমে চলে গেল। ভাবতেই আমার হার্টবিট বাড়তে লাগলো। তাহলে কি আড়া আমার কপালে? না না, এটা হয়তো আমার কল্পনা। আর ও তো আমার ভালোই বাসে না। এই তো সেদিনই বলল তার ডিভোর্স চাই, জুনিয়র সিনিয়র সম্পর্ক হয় না। বাইরের লোক হাসাহাসি করে, তাই সে চলতি ডিভোর্স দিয়েছে। আর আজকে না আমি একটা কল্পনাকে সঙ্গী করে তাকে নিয়ে বাঁচার চেষ্টা করছি। কিছুক্ষণ পর আড়া ওয়াশরুম থেকে বের হলো। আমার চোখে চোখ পড়তে দেখলাম সে ভীষণ লজ্জা পেল। তার এই লজ্জা পাওয়াটা আমার কাছে বেমানান, তাই উঠে ওয়াশরুম ব্রেশ। আমি তো না, সে একে ডিভোর্স দিয়েছে, তাহলে তার কথা শোনার মানি হয় না। আমি তাড়াতাড়ি রেডি হয়ে, এরকম খাম্বার মতো না দাঁড়িয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসুন, আমি অপেক্ষা করছি। এই বলে নিচে চলে এলাম। তার চোখের দিকে তাকিয়ে এখন কথা বলার সাহস আমার হয়নি। পকেট থেকে ফোনটা বের করে সানিকে ফোন দিয়ে তাকে সবকিছু রেডি করতে বললাম। আমি আসছি যে। বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আড়ার জন্য। কিছুক্ষণ পর আড়া এলো। তাকে গাড়িতে উঠতে বলে আমি উঠে বসলাম। আড়া গাড়িতে উঠে আমার দিকে এখনো করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি সেদিকে খেয়াল না করে ড্রাইভ করতে লাগলাম। গাড়ি আমি সবসময় ব্যবহার করি না, যখন ইচ্ছে ধরি তখন ব্যবহার করি। ঘন্টা আধেক পর চলে এলাম উকিলের বাড়িতে। আমি গাড়ি একটা বাড়িতে নিয়ে আসা দেখে আড়া আমার দিকে কেমন করে জানি চেয়ে আছে। আমি তাকে নামতে বলে আমিও নামলাম। তারপর দুজনে বাড়ির ভিতরে ঢুকে তারপর কথা বলে চলে এলাম বাড়িতে। আড়াকে গেটের সামনে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে সোজা চলে এলাম পার্কে। কিছুদিন সময় লাগবে ডিভোর্স পেপার রেডি হতে, আর এই কয়েকদিনে একই সাথে থাকতে হবে। পার্কে বসে আছি অনেকক্ষণ ধরে। কিছুক্ষণ পর সানি এলো। তারপর দুজন মিলে প্ল্যান করলাম। ইচ্ছে করে অনেক রাত করে বাসায় ফিরলাম, কিন্তু রুমে ঢুকে অবাক হয়ে গেলাম। দেখি আড়া এখনো জেগে আছে। চোখ দুটো অনেক ফোলা মনে হচ্ছে অনেক কেঁদেছে। আমি আর সেদিকে খেয়াল না করে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি আড়া টেবিলের উপর খাবার রেডি করে আমার দিকে তাকিয়ে আছে। আমি সেদিকেও লক্ষ্য না করে শুয়ে পড়লাম। কি হলো, খাবেন না? তার মুখে আপনি কথা শুনে আমার হজম হচ্ছে না। না, খাবো না, বাইরে থেকে খেয়ে এসেছি। কথাটা শুনতেই আড়া সব খাবার পানি ঢেলে দিয়ে আমার পাশে শুয়ে পড়ল। আমি তার এমন করে দেখে কিছু বুঝতে পারলাম না। আমিও শুয়ে পড়লাম। ঝড়ের রাত থেকেই তার মাঝে অনেক পরিবর্তন লক্ষ্য করছি। অনেকটা কাছে আসার চেষ্টা করছে। আগের মতো খারাপ বিহেভ করে না। প্রায় সময় রাত করে বাড়ি ফিরলে খাবার নিয়ে বসে থাকে। তার সেই গুণটির স্বভাবটার আগের মতো নেই। কেন নেই? হ্যাঁ, এর উত্তর আমার জানা নেই। আচ্ছা, সে কি আমায় ভালোবাসে? না। কেন ভালোবাসে সে তো আমার সহ্যই করতে পারে না। আমাদের প্রথম যখন থেকে দেখা হয় তখন থেকে ঝগড়া দিয়ে শুরু হয়। আমি আসাতে তার অনেক অপমান সইতে হয়, এবং তার আর আগের মতো পাওয়ারও নেই। তার সব যেন কেড়ে নিয়েছি। তাহলে তার মাঝে ভালোবাসা আসবে কোত্থেকে? হ্যাঁ, তাই তো, এটা আমার মন করা কল্পনা শুধু। তার কাছে তো সিনিয়র জুনিয়র ভালোবাসা হয় না। তাই তো সেদিন বিয়ের প্রথম রাতেই মুক্তি চাই। সবার কাছে আমাদের সম্পর্কটা জানাতে চায়নি, সবাই হাসাহাসি করবে বলে।
যেখানে লোকলজ্জার ভয়ে কোনো কিছু যখন এড়িয়ে রাখে সেখানে ভালোবাসা থাকে, সেটা ভাবা নিতান্তই বোকামি। আমিও সেটা ভেবে বোকার বসে পড়েছি। রাত প্রায় অনেক, কাল সকালে খুব তাড়াতাড়ি উঠতে হবে। আড়ার দিকে ফিরে দেখি মেয়েটা ঘুমোচ্ছে। কি নিষ্পাপ চেহারা, ঘুমন্ত মেয়েটাকে অপরূপ লাগছে। গল্পে পড়েছিলাম মেয়েদের ঘুমন্ত চেহারা নাকি খুব মায়াবী লাগে। আজকে তার প্রমাণ পেলাম। ড্রিম লাইটের আবছা আলোয় মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। কি নিষ্পাপ মায়াবী একটা মুখ। যে ছেলেটাকে হয়তো সে ভালোই বাসে না, অথচ তার পাশে কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। যখন তখন চাইলে কিছু করতে পারি, অন্যকে হলে করতই, কিন্তু আমি করব না। কারণ আমি চাই সে ভালোবেসে আমার হোক। বিয়ে করা মানে যদি শারীরিক চাহিদা হয় তাহলে বিয়ে করার দরকার নেই। শহরে অনেক পতিতালয় আছে, শুধু শুধু একটা মেয়ের জীবন নষ্ট করার কি দরকার? রাত প্রায় শেষের দিকে, তবুও চোখে ঘুম নেই। এখন ঘুমোলে সকালে তাড়াতাড়ি উঠতে পারবো না, কিন্তু আমার চেয়ে তাড়াতাড়ি উঠতে হবে, অনেক কাজ বাকি। তাই আর ঘুমোলাম না। জেগে জেগে মন করা স্বপ্ন আঁকতে লাগলাম, অথচ স্বপ্ন বেচারা আমার পূর্ণ হতে চায় না। অনেকটা দুটে দুটে রয়। রাত এখন শেষ, চারপাশ থেকে আজানের ধ্বনি কানে ভেসে আসছে। আর শুয়ে থাকতে পারলাম না, উঠে পড়লাম। সকাল প্রায় 8টা। আরহার ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকাতেই চোখ ছানা বড়া হয়ে গেল। এত বেলা হয়ে গেছে অথচ এখন ঘুম ভাঙলো। আর কেউ ডাক দিল না এটা দেখে আরহা খুব অবাক হলো। তাই তাড়াহুড়ো করে উঠতে গিয়ে হঠাৎ টেবিলের উপর চোখ পড়ল কিছু পেপারস রাখা। আরহা পেপারসগুলো হাতে নিয়ে খুলে চমকে গেল। উপরে খুব ভালো করে লেখা, আশা করি সইটা করে দিবেন। আরহার হাত থেকে পেপারসটা পড়ে গেল। চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে, কারণ পেপারসটা আর কিছুর নয়, ডিভোর্স পেপারস। সে চায়নি তাদের ডিভোর্স হোক, কিন্তু মুখ ফুটে বলতে পারেনি। সে আসিফকে ভালোবেসে ফেলেছে, এটা তাকে বোঝাতে চাইছিল, কিন্তু আসিফ তো কিছুতেই বুঝতে পারছিল না। তার জন্য বসে থেকে খাবার নিয়ে অপেক্ষা করা, শাড়ি পরে তার সামনে দিয়ে বারবার ঘুরঘুর করা, অথচ সে কিনা তার ভালোবাসাটাই বুঝতে পারল না। হ্যাঁ, সে প্রথমে বলেছিল মুক্তি চায়, কারণ তখন তাকে ভালো লাগেনি, তখন তাকে খুব খারাপ মনে হতো তার জন্যই সব শেষ। কিন্তু এখন তো তাকে ভালোবেসে ফেলেছিল। আকার ইঙ্গিতে বুঝিয়ে দিল, তাহলে কেন আজ এটা? তাহলে কি আসিফ তাকে ভালোবাসে না? হতে পারে, তবে আমি কেন এখানে পড়ে রয়েছি? প্রথমে মুক্তি দিয়েই দিল। এই বলে আরহাও কলম হাতে নিয়ে ডিভোর্স পেপার খুলে দেখলো আসিফ সাইন করে দিয়েছে। এটা দেখে আরহাও সাইন করে দিয়ে কলমটা ছুঁড়ে ফেলে রাগে কাপড় চোপড় গুছিয়ে ফেললো। কিন্তু নিচে আসতেই দেখলো ডাইনিং রুমে সকলে মন মরা হয়ে বসে আছে। সেখানে তার বাবাও রয়েছে। আরহাকে নিচে আসতে দেখে সবাই কান্নায় ভেঙে পড়লো। তার মানে আরহা বুঝে ফেললো আসিফ সবাইকে বলে দিয়েছে তাদের ডিভোর্সের কথা। আরহা ব্যাগটা ফেলে জোরে জোরে কাঁদতে লাগলো। হঠাৎ তার বাবা এসে ব্যাগটা হাতে তুলে তার হাত টানতে টানতে বাসা থেকে বের হয়ে গেল। আরহা কিছু বলতে গিয়ে বলতে পারলো না। তার বাবা তাকে গাড়িতে করে নিয়ে চলে এলো। আরহা নিজ বাড়িতে আসতে গাড়ি থেকে নেমে দৌড়ে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। দরজা লাগিয়ে বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে লাগলো। রাত প্রায় 11টা। এখনো বিছানায় শুয়ে শুয়ে কেঁদেই চলেছে। তার মা বাবা এসে কত ডেকে গেল, কিন্তু কোনো কথা নেই, সে কেঁদেই চলেছে। সে কাল থেকে না খাওয়া, রাতে আসিফের উপর রাগ করে খাওয়া হয়নি, আর সকালে সে তো একটা সারপ্রাইজ পেয়েছে যে এখন অবধি খাওয়া দূরে থাক, চোখ থেকে জল গড়িয়ে পড়েই যাচ্ছে। সে ডিভোর্স ব্যাপারটা মেনে নিতে পারেনি এখনো। রুম পুরো অন্ধকার। হঠাৎ আরহার মনে হলো তার পাশে কেউ এসে শুয়ে পড়লো। হঠাৎ মনে হলো না খাওয়ার জন্য মাথা ব্যথা করছে, তাই হয়তো এমন লাগছে, কিন্তু না, হঠাৎ কেউ যেন তাকে জড়িয়ে ধরলো। আরহা ধুরমুড়িয়ে উঠে লাইট জ্বালাতে গেলেই লাইট আপনা আপনি জ্বলে উঠল। সামনে চেয়ে চমকে গেল, কারণ তার সামনে স্বয়ং আসিফ শুয়ে তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আরহা কিছু বলতে যাবে, তার আগেই আসিফ আরহার দিকে সকালের সেই পেপারসটা সামনে ধরলো। পাগলি, এটা পড়ে দেখতো, এতে কি লেখা আছে? আরহা হাতে নিয়ে পড়তে লাগলো। পড়া শেষ করতেই আসিফের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ ছুটে গিয়ে আসিফের বুকে মারতে লাগলো। আরে পাগলি, লাগছে তো। এই বলে আসিফ আরহাকে বুকের মাঝে জড়িয়ে ধরলো। তবে আরহা কেঁদেই চলেছে, আর আসিফ আরহাকে কাঁদতে দেখে হেসেই চলেছে। হঠাৎ দরজা ঠেলে সবাই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার আরহা, এই বলে সকলে উইশ করতে লাগলো। আসিফ আরহা তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। আরহা অবাক হয়ে চেয়ে আছে। হঠাৎ মনে পড়লো আজ যে 7 তারিখ, আজ তার জন্মদিন। হঠাৎ লাইট অফ হয়ে গেল। তারপর পুরো রুম নানান রঙের বাতিতে জ্বলতে লাগলো। রাত এখন অনেক, পুরো ছাদ সাজসজ্জায় ভরা। এত কিছু সব আসিফ আয়োজন করেছে,
আসিফ জানতো আরহাও তাকে ভালোবাসে, তাই আসিফ তাকে একটা সারপ্রাইজ দিল তার জন্মদিনে। আরহা অনেকটা গাল ফুলিয়ে বসেছিল অভিমান করে। আসিফ অনেক বুঝিয়ে সুঝিয়ে পাগলিটার রাগ ভাঙালো। ছাদের কার্নিশ ধরে দাঁড়িয়ে রয়েছে এক মানব আর মানবী। আচ্ছা, তুমি তো তোমার পাঠক পাঠিকাদের বললে না যে ডিভোর্স পেপারে কি লেখা আছে? বললাম না, তবে তারা যদি জানতে চায় তোমার একটা পেজ আছে আর সেখানে আমার আগের অনেক গল্প লেখা আছে, সেগুলো পড়তে পারবে এবং পেপারসে কি লেখা আছে তাও পড়তে পারবে। তবে একটা শর্ত আছে, লাইক দিয়ে পাশে থাকতে হবে, কেমন? আমার বিশ্বাস তারা লাইক দিয়ে তোমার পাশে থাকবে, যেহেতু তুমি এখনো পিচ্চি। তাই যেন হয়। মন্দ বলক সমাজ, তুমি আমারি বলবো শতবার। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার, মঞ্জিল ভালোবাসার।